নতুন পাতা, সত্যের পথে সবার সাথে। আসসালামু আলাইকুম, স্বাগতম নতুন পাতার বিশেষ আয়োজনে। আজ আমরা আলোচনা করব দেশের চলমান ছাত্র আন্দোলন, এর প্রেক্ষাপট, সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ নিয়ে। এই বিষয়গুলো বিশ্লেষণ করতে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট লেখক, সাংবাদিক এবং কলামিস্ট জনাব অদ্রে আলাউদ্দিন। নতুন পাতার পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। বর্তমান ছাত্র আন্দোলনকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? আপনার মতে এই আন্দোলনের প্রধান কারণগুলো কি? ধন্যবাদ আপনাদেরকেও। আমি গতকালকে একটি আলোচনায় বলেছিলাম যে শিক্ষার্থীরা আসলে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, বর্তমান যে আধুনিকায়ন, আজকের যে আন্দোলনটা, এটার কোনো মানেই হয় না। 24-এর গণ-অভ্যুত্থানে খুব ছোট্ট একটি ইস্যু নিয়ে ছাত্ররা মাঠে নেমেছিল। আজকের আন্দোলনটা ঠিক খুব কাছাকাছি একটি আন্দোলন, সেই দিকে এগিয়ে যাচ্ছে। সারা দেশে বন্যা, আমরা জানি যে গত এক সপ্তাহ ধরেই সারা বাংলাদেশে প্রচুর বর্ষণ হচ্ছে। কোথাও কোথাও বন্যা হয়েছে, কোথাও কোথাও বর্ষার পানি জমেছে। যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হতো, এটা প্রতি বছরই আমরা জানি যে প্রতি বছরই বর্ষা কিংবা বন্যার সময় যেসব অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত হয়, যেসব অঞ্চলগুলো ডুবে যায়, সেই অঞ্চলের পরীক্ষাগুলো স্থগিত করা হয়। কিন্তু শিক্ষামন্ত্রী এখানে একটা চরম ভুল করেছে। সেটা হচ্ছে আমাদের যে 5টি মৌলিক চাহিদা, এই মৌলিক চাহিদার মধ্যে শিক্ষাটা কিন্তু চতুর্থতম স্তম্ভ। অতএব আমি বেঁচে থাকলে আমার শিক্ষার প্রয়োজন আছে, আমি মরে গেলে আমার শিক্ষার কোনো প্রয়োজন নেই। একমাত্র বেঁচে থাকার পর আমি ধর্মকর্ম করতে পারবো, আমার সৃষ্টিকর্তাকে বিশ্বাস করতে পারবো, আমি শিক্ষা গ্রহণ করতে পারবো, আমি সব কিছু করতে পারবো। কিন্তু আমি যখন বেঁচে থাকবো না, তখন কিন্তু আমার শিক্ষার কোনো মূল্য নেই। অতএব শিক্ষামন্ত্রী যে কাজটা করেছে, তার উচিত ছিল যে যখন দেখলো যে ছাত্ররা বারবার এই বিষয়টা নিয়ে আলোচনা করছিল যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া দরকার, এই মুহূর্তে সারা দেশে বন্যা বর্ষা চলছে, বর্ষার পানি উঠে গেছে স্কুল কলেজগুলোতে, তখন বন্ধ করে দেওয়া উচিত ছিল। কিন্তু তিনি মনে করেছিলেন যে গত 20 বছর আগে তিনি শিক্ষামন্ত্রী ছিলেন 2005-06 সালের দিকে, কিন্তু তিনি মনে করেছিলেন যে আমি হয়তো সেই 2006 সাল 5 সালের দিকেই আছি। কিন্তু তরুণ প্রজন্ম এমন একটা প্রজন্ম যে তথ্য প্রযুক্তির যুগে যে তারা কারো কথা মানে না। শিক্ষামন্ত্রীকে যখন তুই তুই করে কথা বলছিল, আমি খুব কষ্ট পাচ্ছিলাম। মাত্র ইন্টারমিডিয়েট পড়ছে, পরীক্ষা দিচ্ছে, তারা যদি এভাবে একজন অভিভাবককে, একজন মন্ত্রীকে, তাদেরকে যদি এভাবে কথা বলে, তাহলে এর চাইতে বড় দুঃখজনক আর কিছু হতে পারে না। 24-এর গণ-অভ্যুত্থানে 36 দিনের আন্দোলনে আমি 35 দিনেই রাজপথে ছিলাম। আমি দেখেছি যে এমন কিছু স্টুডেন্ট যারা গলায় বের ছিল, আপনার বিভিন্ন আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল, অথচ তারা ছাত্র ছিল না। গতকালকের যে বিষয়টা, সেটা আমি দেখলাম, আমি নিজেও দেখেছি যে একজন ছাত্র বলছিল যে এটা শুধুমাত্র এই শিক্ষামন্ত্রীর পদত্যাগ নয়, পদত্যাগের দাবিতে আমাদের আন্দোলন নয়, আমরা নতুন করে এই তারেক রহমানের পদত্যাগ চাই, বর্তমান সরকারের পদত্যাগ চাই, শেখ হাসিনাকে আবার আনতে হবে এই দেশে। এই যে একটা বিষয়, এখানে বোঝা যাচ্ছে যে এই আন্দোলনের ভেতরে কৌশল অবলম্বন করছে একটি দল, একটি জাতি। সেটা তারা বারবার প্রমাণ করছে যে আমরা ছাত্র, আর সেই ছাত্রগুলোই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর এবং বিপজ্জনক, যারা ছাত্র না হয়ে আইডি কার্ড ঝুলিয়ে মিছিলের মধ্যে ঢুকে যায়, তারা আন্দোলনের মধ্যে ঢুকে যায়। তাদের দ্বারা অনেক কিছু করা সম্ভব, যেটা আমরা 24-এর গণ-অভ্যুত্থানে দেখেছি। আচ্ছা, আরেকটা বিষয় আমরা জানতে চাচ্ছি, বর্তমানে ছাত্র আন্দোলনের যেই পরিস্থিতি, আপনার কি মনে হয় যে এটা কি আসলে থেমে যাবে, না এটার ভবিষ্যৎ কি? এটা থেমে যাওয়াটা অনেকটা কঠিন, কারণ এটা তো শুধুমাত্র একটি ইস্যু। 24-এর গণ-অভ্যুত্থান আপনার সংস্কারের জন্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা এটা কোটা সংস্কারের বিরুদ্ধে তারা একটা আন্দোলন করতে চেয়েছিল। আসলে কি সেটা কোটা সংস্কার ছিল না, শুধুমাত্র কোটা সংস্কার ছিল না, এখানে বিশাল একটি বিষয় ছিল, যেটা এই তখনকার আমলে বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার জন্য যে নবকৌশলগুলো,
সেই কৌশলগুলো তারা অবলম্বন করেছে। আর সেখানে এই শুধুমাত্র একটি কথায় ঘি ঢেলে দিয়েছিল যে তাহলে কি আপনার রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে। ঠিক একই ঘটনা কিন্তু গতকালকে আমরা দেখলাম, গত পরশুদিন, যে বর্তমান শিক্ষামন্ত্রী আপনার এহসানুল হক মিলন সাহেব বললেন যে তারা মুরগির ফার্মের মুরগি। তো বিষয়টা হচ্ছে একজন সুবিবেচক এবং দায়িত্বশীল কর্মকর্তা যখন সে কথা বলে, তাকে সব দিক থেকে চিন্তা ভাবনা করে কথা বলতে হবে। অনেক কথার অনেক দোষ, বুঝে শুনে কথা দোষ। অতএব তাকে একটু চিন্তা ভাবনা করে কথা বলার দরকার ছিল। তিনি হয়তো আসলে 24-এর গণ অভ্যুত্থান সম্পর্কে তার কোনো আইডিয়া নেই যে কখন আমাকে কি কথা বলতে হবে। যখন একটি মানুষ উত্তপ্ত থাকে তখন কিন্তু আপনাকে কেউ বিশ্বাস করে না, যার কারণে এই আন্দোলনটা অনেক দূর এগিয়ে যাবে। এটা এগিয়ে নেওয়ার জন্য অনেক আমাদের বাংলাদেশের বহু ব্যক্তি এখানে প্ররোচনা দিবে, তাদেরকে ইন্ধন যোগাবে, তাদেরকে ইস্যু তৈরি করে দিবে। যার কারণে এই আন্দোলনটাকে সহজ মনে করাটা, যদি বিএনপি মনে করে যে এটা সহজতর একটি বিষয়, খুব দ্রুতই থেমে যাবে, তাহলে সবচেয়ে বড় ভুল করবে। এখানে একটা কাজ করতে হবে, সেটা হলো সমসাময়িক বিষয়ের উপর যারা স্টুডেন্ট আছে তাদেরকে নিয়ে বসে আলোচনা করে তাদের অনেক কিছু মেনে নিতে হবে। যেটা যদি তাদের যদি 40টি 25টি 10টি একটি দাবি থাকে, সেই দাবিগুলো এটা কৌশলে মেনে নিয়ে তাদের সাথে ভালো সম্পর্ক গড়ে উঠতে হবে। নতুবা সেই 24-এর গণ অভ্যুত্থানের যে মহা আন্দোলন আমরা দেখেছি, এটার চেয়ে কোনো অংশে দুর্বল হবে না। এহসানুল হক মিলন সাহেবের যে মেয়ে, উনি বাংলাদেশে পড়াশোনা করে না, আমি জানি। ওনার মেয়ে বাংলাদেশে পড়াশোনা করে না। বাংলাদেশের যারা শীর্ষ পর্যায়ে নেতা আছে, যারা এমপি আছেন, মন্ত্রী আছেন, যারা প্রথম শ্রেণী ধনী আছেন, তারা কখনো তাদের ছেলে মেয়েদেরকে বাংলাদেশে পড়াশোনা করে না। তিনি তার মেয়েকে কেন বলবেন? তিনি যখন দেখছেন যে একটি দেশ উত্তপ্ত হতে যাচ্ছে, ছাত্ররা একটা এই আপনার সারা বাংলাদেশে একটা উত্তপ্ত ছড়াচ্ছে, সেই মুহূর্তে তাকে চিন্তা ভাবনা করে কথা বলতে হবে। সেটা আমার মেয়ে হোক, আপনার মেয়ে হোক, যেই হোক, তাকে চিন্তা করে কথা বলতে হবে। এই জন্যই যে ছাত্র জনতা যখন তাদের অপ্রকৃতস্থ হয়ে যায়, অর্থাৎ পাগল হয়ে যায় আন্দোলনের জন্য, তখন তাদের সামনে ভালো কথাটাও বলতে নেই। আর সেটা যখন এহসানুল হক মিলন সাহেব বলেছেন, তিনি এখন যদি সেটার ব্যাপারে ক্ষমা চান কিংবা যাই কিছু করেন, এটা কখনো আপনার ফিরিয়ে আনা যাবে না। জি, জনাব বদরে আলাউদ্দিন, আপনার মূল্যবান সময় এবং গুরুত্বপূর্ণ মতামতের জন্য নতুন পাতা পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকেও। নতুন পাতাকে শুভেচ্ছা স্বাগত জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, নতুন পাতার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এ ধরনের তথ্যভিত্তিক আলোচনা ও সাক্ষাৎকার পেতে নতুন পাতার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।